সোনার হরিণ পর্ব ৩ লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। পুকুরের পানিতে শ্যাওলা পড়ে পানির উপরে সবুজ এক আবরণ পড়েছে। পুকুরের একধারে বাঁশঝাড় আছে আর চারদিকে কদম গাছ লাগানো। মানুষের গোসল করার জন্য একদিকে মরা গাছের টুকরা দিয়ে সিঁড়ির মতো বানানো। পাশে একটা কদম গাছ হেলে পড়ে আছে। সেই গাছের উপর তিতলি হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার মন খুব অশান্ত। আজকাল হুটখাট মন কেমন করে ওঠে, চঞ্চল হয়ে ওঠে হৃদয় প্রাঙ্গণ। সে ভাবে, এটা কি কোনো অসুখ? যদি অসুখ হয় তাহলে এর জন্য দায়ী জাহিদ। ছেলেটা খুব খারাপ। অচেনা রোগ বাঁধিয়ে সেই যে উধাও হলো, আর দেখা নেই। তার কাছে অবশ্য ফোন নাম্বার আছে, কিন্তু সে ফোন দেবে না। কেন ফোন দেবে? উনি একবার বেশি খবর নেয় না? মেয়ের আগে ফোন দেয় নাকি? এমনি তার প্রেমের পূর্ব অভিজ্ঞতা নেই, তার উপর সে আগে ফোন দেবে? না না, তিতলির সাহস হচ্ছে না। তিতলির পরীক্ষা শেষ হয়েছে আজকে ১৫ দিন। সে এখন উড়ন্ত পাখির মতো ডানা খুলে উঠতে পারে। কোনো পড়া নেই, বাধা নেই, কিন্তু মনটা জেনে উঠতে চায় না। কোনো এক বিষাদ তাকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে। তিতলি জানে সেই যন্ত্রণার নাম জাহিদ। না চাইতেও সে হোঁচট খেয়ে ভিন্ন এক সাগরে পড়েছে। এমন না যে জাহিদই একমাত্র যে কিনা তাকে পছন্দ করে। অনেক ছেলেই তাকে পছন্দ করে, ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়। কিন্তু সে এক কথাই দৃঢ় যে বাবা মায়ের অভাব্য হবে না। এবার কথাটা যেন নড়বড়ে হয়ে গেল। অবাধ্য না হলেও মনটা জাহিদকে খুঁজে খুবই সঙ্গগোপনে। রাষ্ট্রে কোনো সাদা শার্ট গেঞ্জি পরিহিত পুরুষকে দেখলেই বুকটা কেঁপে ওঠে, অথচ এটা জাহিদ না। অভিমান করার কোনো অধিকার না থাকলেও তিতলি জাহিদের ওপর অভিমান করল। অবুঝ মনো জাহিদের অপেক্ষায় প্রতীক্ষায় রইল, কিন্তু বদলোকটা আসল না। ইদানিং তিতলির জন্য অনেক বিয়ের প্রস্তাব আসে। তার আব্বা আম্মাকে বলতে শোনে যে ভালো হলে বিয়ে দিয়ে ফেলবে। বিয়ের কথা শুনলেই মনের অদৃশ্য আয়নায় জাহিদের চেহারাটা ভেসে ওঠে। একদিন দুপুরে তিতলি গোসল করে উঠোনে কাপড় মেলে দিচ্ছিল। তখন মতিঘটক বেশ কয়েকজন মানুষকে নিয়ে তাদের উঠোনের দিকে আসে। মতিঘটক ডাকে, খোকন ভাই, ঘরে আছেননি? তিতলি আড়াল হয়ে যায়। নিশ্চয়ই বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। তার আব্বা বেরিয়ে আসলে মতি বলল, খোকন ভাই, মেহমান নিয়ে আসছে। গ্রামের মেম্বারকে সাথে দেখে খোকন মিয়া তাড়াতাড়ি তাদের ঘরে বসতে বলে। মতি মিয়া আড়ালে গিয়ে খোকন মিয়া আর মাজেদা বানুকে বলল, কই, আম্মাজানে বাড়িতে আছেনি? বাড়িতেই আছে। হঠাৎ উনাদের নিয়ে আসলেন? মতি উৎফুল্ল হয়ে বলল, আমাদের তিতলি মায়ের তো রাজকপাল মিয়া ভাই। মেম্বারের বড় বোনের ছোট ছেলে তিতলিকে রাস্তায় দেখেই পছন্দ করে ফেলেছে। তারা এখন প্রস্তাব নিয়ে এসেছে। খোকন মেয়ে অবাক হয়ে বলল, মেম্বারের ভাগ্নে আমার মেয়েকে পছন্দ করেছে? হ্যাঁ, তাদের তো ঢাকায় মেলা অবস্থা, বিশাল বড় বাড়ি, কারখানা, দোকান, কোনো কিছুরই কমতি নাই। কেন, তুমি জানো না সুফিয়া আপার জামাই কত বড় লোক? খোকন মেয়ে জানে। শুধু সে না, আশেপাশে সবাই মেম্বারের বোনের টাকা পয়সার খবর জানে। মাজেদা বানু বলল, কি করব এখন? মতি মাথা নেড়ে বলল, কি করব মানে? এমন পাত্র হাজার খুঁজলেও তো পাওয়া যাইব না। এসেছি যখন, কোনো মতে বিয়ে দিতে পারলে কপাল খুলে যাইব। খোকন মিয়া আর মাজেদা বানু দিশেহারা অবস্থা। মতি তাড়াতাড়ি তিতলিকে রেডি করে আনতে বলল। মাজেদা বানু পর্দার আড়াল দিয়ে উকি দিয়ে দেখছে ছেলে এসেছে। কি সুন্দর ফর্সা, লম্বা চড়া, লাখে এক এমন ছেলে। এই ছেলে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সাথে ছেলের বাবা মা, ভাই ভাবি আর মেম্বার সাহেব। উনাদের দেখেই মাজেদা বানু ছুটে তিতলির রুমে যায়। তিতলি এতক্ষণ আড়াল থেকে সবকিছুই শুনেছে। তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। মাজেদা বানু এসে বলল, তাড়াতাড়ি কাতানে শাড়িটা পরে নে। মেম্বারের ভাগ্নে নাকি তোকে পছন্দ করেছে। বিরাট বড় লোক। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। তিতলি শক্ত হয়ে বসে রইল। মাজেদা বানু আবার বলল, কিরে, ওঠ, রেডি হ। তিতলি তার আব্বা আম্মাকে খুব ভয় পায়। তাদের সাথে কখনো তর্ক করতে যায় না। তবে আজ ভয়টা দূরে রেখে তার মাকে বলল, আম্মা, আমি বিয়ে করব না। মেয়ের কথায় মাজেদার ভ্রু কুচকে যায়। কেন? আমি পড়তে চাই। বিয়ের পরেও পড়া যাবে, ওনারা শিক্ষিত, বললে পড়াবে নে। না, আমি বিয়ে করব না। তুই কি প্রেম করিস নাকি তিতলি? তিতলির চোখজোড়া লাল টকটকে হয়ে পানি গড়িয়ে পড়ে। জাহিদকে মনে পড়ছে। মন বলছে সে জাহিদকেই বিয়ে করতে চায়। মায়ের কথার জুৎসই উত্তর খুঁজে পেল না, কারণ তার আর জাহিদের মাঝে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। যেটা আছে সেটার কোনো নাম নেই যে বলবে। তবে জাহিদ তার পুরোটা জুড়ে আছে। মনে হয় সে তার বুকের ভেতরে বসবাস করে। তাকে চুপচাপ কাঁদতে দেখে মাজেদা বানন কপালে ভাঁজ পড়ে দাঁত কিরমির করে বলল, উল্টোপাল্টা কথা বললে চড়িয়ে দাঁত ফেলে দেব। জন্ম দিছি, এবার তুই আমাদের কথা শুনে মান সম্মান রক্ষা করবি। তিতলি মাথা নেড়ে প্রতিবাদ করে বলল, বিয়ে দিও আম্মা, কিন্তু পরে দাও, এত তাড়াতাড়ি কেন? এবার খোকন মিয়া আসে, চোখ পাকিয়ে বলল, কখন বিয়ে দেব এটা আমরা বুঝি। এত ভালো পাত্র আর পাওয়া যাইব না। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বলল, ছেলেটারে দেখছো, মনে হয় হাতে বানাইছে,
এত সুন্দর। তারপর তিতলির দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হ, আর একবার যদি বলা লাগে তাইলে ভালো হইব না কিন্তু। তিতলির কান্না ছাড়া আর কোনো উপায় রইল না। পাত্রপক্ষের সামনে গিয়ে বসার পরে সে কাঁপছিল, কারো দিকে তাকানোর সাহস পেল না। ছেলের নাম রাসেল। একটা সুন্দরী মহিলা তাকে এটা সেটা জিজ্ঞেস করে। এক পর্যায়ে দুইজনকে একা কথা বলতে দেয়া হয়। একা কথা বলার নিয়ম হলেও সাথে সুন্দর করে মহিলাটাও যায়। কথাবার্তায় তিতলি বুঝতে পারে উনি পাত্রের ভাবি। দুইজনের খুব ভালো সম্পর্ক মনে হয়। রাসেল তিতলিকে অনেক কিছুই জিজ্ঞেস করে। তিতলি সব কিছুর উত্তরই সুন্দর করে দেয়। এক পর্যায়ে রাসেল তার ভাবিকে বলল, পারফেক্ট। সিদ্ধান্ত নেওয়া হলো আজকে রাতেই বিয়ে হবে। ওনারা তাদের ব্যবসা বাণিজ্য রেখে এসেছেন, একবারই শুভ কাজটা সেরে ফেলতে চাচ্ছেন। তাদের কাজে বুঝাই যাচ্ছে খুব তাড়া। তিতলি স্তব্ধ হয়ে বসে আছে, বুকের ভেতরে যন্ত্রণা হচ্ছে। পাত্রপক্ষ কেনাকাটা করতে গিয়েছে আর তার আব্বা বাজারে গিয়েছে। পাড়ার মহিলারা তার মাকে হাতে হাতে সাহায্য করছে। মাজিদা বানু অনেক খুশি, ফোন করে সব আত্মীয় স্বজনকে জানাচ্ছে। তিতলি কাঁদছে, বারবার জাহিদের হাসি মুখটা চোখে ভেসে উঠছে। সন্ধ্যার পরে মাজেদা বানু রান্নায় ব্যস্ত হয়ে যায়। মোবাইলটা তখন অনাদরে টেবিলের উপর পড়ে আছে। তিতলি অনেকক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে গিয়ে উচ্চতর গণিত বইয়ের পাতা থেকে গোটা গোটা অক্ষরে লেখা নাম্বারটায় চোখ ভুলিয়ে ফোনে ডায়াল করে। শেষবার না হয় সে ফোন দিল, শেষবারের মতো মানুষটার কণ্ঠটা শুনল। তিতলি কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে ধরে। রিং হচ্ছে আর তিতলির কান্নার পরিমাণ বাড়ছে। জাহিদের তখন ক্লাস পরীক্ষা চলছে, সে পড়ছিল। তখনই বিরক্তিকর শব্দে মোবাইলটা জানান দেয় কেউ তাকে মনে করেছে। আননোন নাম্বার। সে মোবাইলটা কানে ঠেকিয়ে বলল, হ্যালো। তিতলি কেঁপে ওঠে, কত মাস পরে কণ্ঠটা শুনল। জাহিদ। জাহিদ কণ্ঠটা নিমিষেই চিনতে পারল। সে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, অবিশ্বাস্য চোখে ফোনের দিকে তাকিয়ে উত্তেজনা ভরা কণ্ঠে বলল, তিতলি, তুমি তুমি কেমন আছো? তিতলির বলতে ইচ্ছে হলো, আমি ভালো নেই জাহিদ। সে বলল, আপনি বাড়ি আসেন না কেন? তুমি আমায় মিস করেছ তাই না? তিতলি সত্যি করেই বলল, হ্যাঁ। বাড়ি আসলেন না কেন? জাহিদের বুকটা কাঁপছে। তিতলি সব অপ্রত্যাশিত কথাবার্তা বলছে। পড়ার খুব চাপ, সেজন্য সুযোগ করতে পারছি না। এই শুক্রবারেই আসব, ওকে? তিতলির কান্নাটা বড় বেহায়া, শব্দ ছাড়া বেরোচ্ছে না। সে কান্না জড়িত গলায় বলল, আচ্ছা। তিতলির কান্না মাখা কণ্ঠ জাহিদ বুঝতে পেরে বলল, তুমি ভালো আছো তিতলি? তিতলি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ আমার বিয়ে। কি? কিছুক্ষণ পরেই বিয়ে হবে। জাহিদ অবিশ্বাস্য গলায় বলল, কি বলো? পাগল হয়ে গেলে নাকি? এত তাড়াতাড়ি কেন বিয়ে হবে? আমার পড়া তো এখনো শেষ হয়নি তিতলি। আমার জন্য অপেক্ষা করো প্লিজ, আমি আসছি। তিতলি ফুপিয়ে উঠল, সশব্দে কেঁদে বলল, আমি বিয়ে করতে চাই না। জাহিদ কি বলবে কি করবে বুঝতে পারল না। তিতলি শুনতে পেল পাত্রপক্ষ চলে এসেছে। তিতলি বলল, জাহিদ, আর কখনো কথা হবে না, ভালো থাকবেন। জাহিদ ভীষণ কাতর গলায় ডাকল, তিতলি। তিতলি ততক্ষণে ফোন রেখে দিয়েছে। বিছানার চাদর আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, আপনাকে খুব ভালোবাসি জাহিদ। সেটা বলা হলো না, কখনোই বলা হবে না, ভালোবাসি। জাহিদ সোজা হয়ে বিছানায় শুয়ে আছে, অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। তার অবস্থা দেখে তার বন্ধুরা অবাক। আসিফ বলল, কি রে? জাহিদ কোনো কথা বলে না, হাত দিয়ে বুকটা স্পর্শ করে রেখেছে আর হা করে শ্বাস নিচ্ছে। এবার সবাই এগিয়ে এলো। আসিফ বলল, জাহিদ, জাহিদ, কি হলো? এমন করছিস কেন? এবার জাহিদ আর নিজেকে আটকাতে পারল না। পুরুষ হয়ে ভীষণ লজ্জার কাজটা করে ফেলল। সশব্দে হাও মাও করে চিৎকার করে উঠল। পুরুষের কান্না খুব ভয়ঙ্কর হয়। দুই প্রান্তে দুজন কাঁদছে, অথচ তাদের মাঝে ভালোবাসার কোনো সম্পর্ক হয়নি।
বলা হয়নি ভালোবাসার কথা, চুক্তি করা হয়নি একসাথে থাকার, তারপরও একে অপরের খুব প্রিয়। চলবে।